হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবারও আপনাদেরকে মিষ্টির শুভেচ্ছা জানিয়ে আজকে আমার লাইফস্টাইল ব্লগ ভিডিওটা শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। গত ভিডিওতেই বলেছিলাম কেন এতটা খুশি হয়েছি আর এতগুলো মিষ্টি এনেছি। তো গত ভিডিওটা যারা স্কিপ করে গেছেন দেখতে পারেনি তাদের উদ্দেশ্যে আবারও বলছি, আমার ছেলের এসএসসির রেজাল্ট প্রকাশিত হয়েছে। মোটামুটি একটা ভালো ফলাফল পেয়েছি, সেজন্যই অনেক মিষ্টি এনেছি। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা যারা ছিলেন মোটামুটি সবাইকে আমার সামর্থ্যের মধ্যে মিষ্টি বিলি করেছি। আর কাদেরকে মিষ্টি বিলি করেছি সেই কথাগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্য মিষ্টির কিন্তু নুজাতের আব্বু বাজারে গিয়ে অনেকটা পায়নি। আসলে মিষ্টির কিন্তু অভাব ছিল না, কিন্তু অভাব ছিল ব্র্যান্ডের মিষ্টির। কারণ আমাদের আত্মীয় স্বজনরা বেশিরভাগই মিষ্টি মহলের মিষ্টি পছন্দ করে। তো অন্যান্য দোকানে অনেক মিষ্টি থাকলেও কিন্তু মিষ্টি মহলের মিষ্টিতে একটু শর্ট ছিল, প্রয়োজন মতো পাচ্ছিলাম না। তাই কাউকে কাউকে মিষ্টি বিতরণ করতে একটু দেরি হয়েছে। তো যাই হোক, আজকে সকালে রান্না বান্না সব কিছুই আলহামদুলিল্লাহ কমপ্লিট করে নিয়েছি। আর এখন নুজহাতের স্কুলের টিফিন তৈরি করছি। তো সেইখান থেকে আমার যে সিম্পল লাইফস্টাইল ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। তো এই ফ্রেঞ্চ ফ্রাই ভাজা দিয়েই আজকের ভিডিওটা আমি স্টার্ট করেছি। সকালবেলা রান্না বান্না কমপ্লিট করতেও যেমন একটা তাড়াহুড়ো হয়ে যায়, আর অনেক বেশি তাড়াহুড়ো হয় আমার মেয়ের এই টিফিনটা তৈরি করতে। আর সকালবেলা ফ্রেঞ্চ ফ্রাইটাই অনেক বেশি পছন্দ করে। তো 8:30টার সময় মেয়ে প্রাইভেট পড়তে চলে গিয়েছে। ওইখান থেকে আবার 9:30টার সময় আমি বলেছি একটু নিচতলায় এসো বাসার কাছে, তো টিফিনটা আমি ব্যাগে করে দিয়ে দেব। তো নুজহাতের আব্বুকে গোসল করে রেডি হতে বলেছি, তার কাপড় চোপড় লন্ড্রি করে রেডি করে দিয়েছি। আর এইদিকে মেয়ের টিফিনটা তৈরি করতে এসেছি। আর ছেলে তো ওই যে রেজাল্ট দিয়েছে 10 তারিখে, তো 8 তারিখে বাড়িতে এসেছে। ছেলে এখন ঘুমাচ্ছে, কারণ দীর্ঘ বেশ কয়েকটা দিন ধরেই কিন্তু ছেলে এই রেজাল্টের টেনশনে ঘুম আসতে পারছিল না। তো যেহেতু রেজাল্ট পেয়ে গেছে, তো বলছে আম্মু এখন সকালে আমি একটু বেশি করে ঘুমিয়ে নেব। তো বলছি ঠিক আছে ঘুমিয়ে নাও। তো ফজরের নামাজটা আদায় করে তারপরেও ঘুমিয়ে নিবে। নুজহাতের আব্বুও সেই একই কথা বলেছে। যাই হোক, ছেলের জন্য ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নিচ্ছি। সকালবেলা নাস্তা ওরা একদমই খেতে চায় না, ভাত হোক পরোটা হোক জোর করে খাওয়াই। তো মেয়ের জন্য যেহেতু ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করছি, তো ছেলের জন্য তৈরি করে নিচ্ছি, মানে দুজনের জন্যই তৈরি করে নিচ্ছি যাতে দুজনেই খেতে পারে। আর মেয়ে কিন্তু অলরেডি চলেই এসেছে, নিচ থেকে আমাকে বারবার করে ডাকছে, আম্মু আম্মু আমার টিফিনটা তাড়াতাড়ি করে দিয়ে দাও। তো নুজহাতের আব্বু বলছে তাড়াতাড়ি মেয়ের টিফিন তৈরি করে দাও। তো আমি ব্যাগে দিয়ে নিচে ব্যাগটা ফেলে দিই, মেয়ে সেখান থেকে নিতে পারবে। এই তো ভাজাভাজি করছি, আর এর মধ্যেই মেয়ের টিফিনটা তৈরি করে দিয়ে দিলাম। আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের সঙ্গে তো সসটা খেতে অনেক ভালো লাগে। তো মেয়ে সসটা স্কুলের সামনে যে স্টলটা বসে ওইখান থেকেই কিনে নেবে। তো মেয়েকে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিলাম, আর বাকি যতটুকু ছিল ওইটা ছেলের জন্য রেখে দিলাম, সে ঘুম থেকে উঠে খেয়ে নিবে। আর নুজহাতের আব্বুকে ভাত আর একটা তরকারি দিয়েছি, আর এই যে একটা ডিম ভাজি করে দিব। এইটা দিয়েই উনি খাবারটা খেয়ে অফিসে চলে যাবে। আর অন্যদিকে আমি তার খাবার খেতে খেতে দুপুরের খাবারটাও রেডি করে টিফিন বক্সে দিয়ে দিব। আর ফ্রেঞ্চ ফ্রাই ভাজার পর কিন্তু অনেকগুলো এই যে গুঁড়ো ছিল নিচে, তো ওইগুলো আমি আর ফেলে দেব না, এগুলো একটা বক্সে রেখে দেব যখন কোনো চাপটি টাপটি তৈরি করব বিকেলবেলার নাস্তায়। তো তার মধ্যে দিয়ে আমি চাপটিটা তৈরি করে নেব, এতে করে আর কি এক্সট্রা কোনো মশলা দিতে হবে না। এর মধ্যে শুধু আটা, চালের গুঁড়ো, লবণ এগুলো দিয়ে দিলেই চাপটিটা তৈরি হয়ে যাবে। ডিম ভাজা হয়ে গেলে এখন যে ডালটা রান্না করা ছিল সেই ডালটাও একটু গরম করে দিব যাতে নুজহাতের আব্বু খেতে পারে, কারণ তার তো ডাল ছাড়া চলেই না। যতই খাবার দাও তাকে কিন্তু ডাল শেষ পাতে দিতেই হবে। সবাইকে বিদায় করে দিয়ে এই যে আমি এখন যেই থালা বাসনগুলো হয়েছে সেইগুলো ক্লিন করে নিলাম। শুধু রান্না করলে হয় না, রান্নার পর কিন্তু প্রচুর থালা বাসন জমে থাকে। তো সবগুলোই ক্লিন করে নিয়ে পানি ঝরিয়ে
তারপরে হচ্ছে এই র্যাকে রেখে দিলাম। আর এখন হচ্ছে দুপুরের রান্না করতে এসেছি। নুজহাতের আব্বুকে হচ্ছে আজকে অল্প কিছু রান্না করে সকালে দিয়ে দিয়েছিলাম, তো ওই রান্নাটাই দুপুর আর রাত তো হবে না, সেজন্য হচ্ছে আবার দুপুরে একটু ভারী রান্না করে নিব, যাতে দুপুর আর রাত হচ্ছে দুবেলাই হয়ে যায়। আর বাসায় একজন গেস্ট আছে, সে হচ্ছে আমার ছোট ভাই। আব্বা আম্মা হচ্ছে বাগেরহাট বড় ভাইয়ের বাড়িতে গিয়েছে। বড় ভাইয়ের ছেলে মেয়ে দুইটাই একটু অসুস্থ, ঠান্ডা লেগেছে। তো দোয়া করছি যেন তাড়াতাড়ি বাচ্চা দুটো সুস্থ হয়ে যায়। তো কারো কোলে যেতে চাচ্ছে না, কিছু খেতে চাচ্ছে না, ওই জন্য হচ্ছে আব্বু আম্মুকে আমার ভাইয়া হচ্ছে ফোন দিয়েছে। তো আব্বা আম্মা গিয়েছে তাদের বাড়িতে। যদি বাচ্চা দুইটার সঙ্গে একটু খেলাধুলা করে, কথাবার্তা বলে, তাহলে হয়তো তাদের শরীরটা একটু ভালো লাগতে পারে। আর যেই মায়ের কোলে বাচ্চা থাকে, সেই মায়ের কিন্তু বাচ্চারা অসুস্থ থাকলে একদমই শরীর ভালো লাগে না, মনও ভালো লাগে না, নিজেদেরও কোনো যত্ন তারা নিতে পারে না যতক্ষণ না বাচ্চাটা সুস্থ হয়। বাচ্চার মা কিন্তু সব সময় টেনশনে থাকে। ওই জন্য হচ্ছে আব্বা আম্মা গিয়েছে যে যদি তাদের বাচ্চারা তাদের কাছে গিয়ে একটু খেলাধুলা করে, হয়তো তার আম্মা একটু খাওয়া দাওয়া করতে পারবে, একটু রেস্ট নিতে পারবে। তো ছোট ভাই হচ্ছে দোকানে যায় আর আসে, তো ওর তো আর ওইভাবে রান্না করার সময় হয় না। তো ওই যে দোকান করে যখন বাসায় যায়, আমার বাসায় একটু খাবার খেয়ে যায়, আবার রাতে এসে একটু খেয়ে যায়। তো আমি বলছি যতদিন আব্বা আম্মু না আসে, যেহেতু আমি কাছে আছি, তো আমার তো কর্তব্য অবশ্যই তাকে খাবার রান্না বাড়া করে খাওয়ানো। তো সেইভাবেই হচ্ছে দুপুরে একটু ভারী খাবার রান্না করে নিচ্ছি, যাতে রাত্রে আর রান্না করতে না হয়। আর তাছাড়া তো আমাকে 3টার আগেই রান্না করতে হবে, কারণ ওই যে নুজহাতের জন্য আবার টিফিন নিয়ে স্কুল থেকে সোজা কোচিংয়ে যেতে হবে। ওইখানে হচ্ছে আমি বাসা থেকে একটা ড্রেস নিয়ে যাই, কারণ যেহেতু সকাল 8টার সময় ওই স্কুল ড্রেস পরে আর 6টা পর্যন্ত থাকতে হয় কোচিং শেষ হওয়া পর্যন্ত। তো একই ড্রেসে থাকতে কিন্তু অনেকটাই বিরক্ত লাগে। ওই জন্য হচ্ছে বাসা থেকে না একটা ড্রেস নিয়ে যাই, কোচিংয়ে যেয়ে ওইখানে যে এক্সট্রা রুমগুলো আছে ওইখানে মেয়ের ড্রেস চেঞ্জ করে তাকে খাইয়ে দিয়ে কোচিংয়ে দিয়ে আবার বাসায় চলে আসি। ওই জন্য হচ্ছে 3টার আগেই রান্না করতে হয়। তাছাড়া আমার তো আবার 3টার আগেই নামাজ কালাম গোসল সব কিছু রেডি করে খাওয়া দাওয়া করেই মেয়েকে নিয়ে যেতে হবে। ওইভাবেই হচ্ছে তাড়াতাড়ি একটু রান্না করে নিচ্ছি এখন। দুপুরবেলা যা কিছু রান্না করব সব কিছুই মোটামুটি আলহামদুলিল্লাহ গুছিয়ে নিয়েছি, কারণ গুছিয়ে রান্না করতে গেলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর সেই ফাঁকে ফাঁকে কিন্তু ঘর দরজা ঝাড় দেওয়া মোছামুছি করা সবটাই কমপ্লিট হয়ে যায়। তো আজকে রান্নার জন্য নিয়েছি ওই যে ছেলের জন্য হচ্ছে আলু ভাজি করব, আর হচ্ছে ভাঙন মাছ দিয়ে বেগুন দিয়ে ভুনা করে নিব। আর হচ্ছে এই যে এতক্ষণ যে ধরে যে পুঁই শাকটা কুটলাম, ওই পুঁই শাকটা চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করে নিব। যাই হোক, রান্না করি আর আপনাদের সঙ্গে একটু গল্প করি। ওই যে বললাম না কাদেরকে কাদেরকে মিষ্টি বিতরণ করেছি, সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তো আলহামদুলিল্লাহ আমি আমার সামর্থ্য মতো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আশেপাশে যারাই ছিলেন ধনী গরিব খুশির সংবাদে সবাইকে মিষ্টি মুখে খুশির সংবাদটাকে বিলিয়ে দিয়েছি। আশেপাশের প্রতিবেশীদেরকেও যেমন দিয়েছি, তেমনি যেই ভাইয়ের কাছ থেকে সবসময় আমরা তরকারি রাখি ওই ভাইকেও মিষ্টি মুখ করিয়েছি। পত্রিকাওয়ালা কাকা যিনি আমাদের পত্রিকা দেন সবসময়, তাকেও মিষ্টিমুখ করিয়েছি। আমার বিশেষ 2জন গেস্ট আছে হচ্ছে মুসাফির, তারাও এসেছিল, তাদেরকেও মিষ্টিমুখ করিয়েছি। তো সবাই আলহামদুলিল্লাহ আমার জন্য অনেক দোয়া করেছেন। তো দোয়া করুক আর নাই করুক, আমার কর্তব্য ছিল তাদেরকে মিষ্টিমুখ করানো, তো সেভাবেই তাদেরকে মিষ্টিমুখ করিয়ে দিয়েছি। আর একটা সত্যি কথা কি জানেন, একটা পাড়ায় কিন্তু এলাকায় কম লোক থাকে না। তো সবাইকে যতই আপনি মিষ্টি বিতরণ করুন বা যে কোনো অনুষ্ঠানের দাওয়াত দেন, কেউ না কেউ কিন্তু বাদ পড়েই যায়, আর কিছু না কিছু কিন্তু সমালোচনা হয়ে থাকে। তো আলহামদুলিল্লাহ আমিও তার ঊর্ধ্বে নই, সামনে হোক বা পিছনে হোক কোনো না কোনো ঘাটতি তো থেকেই যায়, মানুষ যেহেতু, তো ভুল তো হতেই পারে। তো তারপরেও এখন পর্যন্ত কিন্তু মিষ্টি বিতরণ করে যাচ্ছি, যে কে কোথায় বাদ পড়লো, কে মন খারাপ করলো। তো আলহামদুলিল্লাহ চেষ্টা করে যাচ্ছি সবাইকে খুশি করার। তো কে কতটা খুশি হতে পেরেছে
জানি না। তো আমি চেষ্টা করেছি সবাইকে খুশি করার। আর যে কোনো কাজ করলেই কিন্তু তার পিছনে আলোচনা সমালোচনা থাকবেই। তো সেই কথা চিন্তা করে কিন্তু নিজের কোনো কাজ থেকে পিছিয়ে থাকা যাবে না, কারণ আমি আমার কর্তব্য করে যাব। সেখানে যদি কিছু ঘাটতি থাকে উপরওয়ালা তো অবশ্যই সেটা দেখবেন যে আমি কতটা চেষ্টা করেছি। তো সেভাবেই আমি চেষ্টা করে গিয়েছি। কতটুকু ঘাটতি থেকে গেছে সেটা আমার অগোচরে রয়েছে, তবে চেষ্টা করেছি সবাইকে খুশির সংবাদটা মিষ্টিমুখ করানো। আর নাইম হচ্ছে তার স্কুলের টিচারদের এখনও মিষ্টি খাওয়াতে পারেনি, কারণ হেড স্যার হচ্ছে কোনো প্রোগ্রামে বাইরে গিয়েছেন। তো সেজন্য হচ্ছে স্কুলের হেড স্যার না থাকলে তো সেখানে মিষ্টি নিয়ে যাওয়ার অর্থই হয় না। তো ওই জন্য ছেলে বলছে আম্মু স্যার যেদিন আসবে সেদিন হচ্ছে আমি মিষ্টি নিয়ে যাব। তো ওইটা হচ্ছে আমার আইডিয়ার মধ্যে রয়েছে। আর যেখানে প্রাইভেট পড়াতো সেখানেও তো দিতে হবে। তো এভাবেই হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করেছি। বাকিটা আল্লাহ তাআলা জানেন যে কতটুকু খুশি করতে পেরেছি সবাইকে। বাচ্চাদেরকে কিন্তু শুধু লেখাপড়া শেখালেই তারা মানুষের মতো মানুষ হয়ে ওঠে না। লেখাপড়ার পাশাপাশি কিন্তু তাদেরকে পরস্পরের প্রতি সহানুভূতিশীলতা, সহমর্মিতা এগুলো শেখাতে হবে। পারিবারিক মূল্যবোধ শেখাতে হবে। একে অপরের সাথে সামাজিকতা কিভাবে রক্ষা করতে হয়, কিভাবে বড়দেরকে সম্মান করতে হয়, ছোটদেরকে স্নেহ করতে হয়, এই সব কিছুই কিন্তু বাচ্চাদেরকে লেখাপড়ার পাশাপাশি শেখাতে হবে। পরিবারের সকল সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, অন্যদিকে আত্মীয়স্বজনের সঙ্গেও কিন্তু সুসম্পর্ক বজায় রাখা এবং সামাজিক মূল্যবোধই পারে একটা বাচ্চাকে সুস্থ জীবনযাপন দিতে আর ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে। কেননা যার মধ্যে যত সামাজিক মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ বেশি, সেই বাচ্চার মনের মধ্যে কিন্তু তাদের সরলতাও বেশি থাকে, কারণ তারা জানে অন্যের সঙ্গে কিভাবে সুসম্পর্ক বজায় রাখতে হয়। আর যেই বাচ্চার মধ্যে এই সামাজিক আর পারিবারিক মূল্যবোধ যত বেশি, সেই বাচ্চা কিন্তু ভবিষ্যতে তত বেশি নৈতিকতা অবলম্বন করতে পারে। সে যে পদমর্যাদায় চাকরি করুক না কেন, তার মধ্যে ওই মূল্যবোধটাই কিন্তু সব সময় তার মধ্যে নীতি ও নৈতিকতা বজায় রাখতে সাহায্য করবে। এই তো গল্প করতে করতে সব রান্না বান্না করে ফেললাম। আর তারপর হচ্ছে মেয়েকে নিয়ে কোচিংয়ে গেলাম। কোচিং থেকে এসে হচ্ছে নিজে সালাত আদায় করলাম জোহরের, দুপুরের খাওয়া দাওয়া করলাম। তারপর হচ্ছে এই যে কিছু কাপড় ওয়াশ করেছিলাম, বিছানার চাদর, তো সেইগুলো হচ্ছে মোটামুটি শুকিয়ে গিয়েছে। এখন ওইগুলো হচ্ছে ভাঁজ করে নিব। বরাবরের মতোই যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি এই ধরনের ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই পাশে থাকা অল অপশনটিকে প্রেস করে রাখবেন। এতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন খুব সহজেই আপনার মোবাইলে পৌঁছে যাবে। আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটি অলরেডি করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে অনেক জ্ঞানী জ্ঞানী লোকের মতো অনেক কথা বলে ফেলেছি। তো যারা এখনও এ পর্যন্ত আমার ভিডিওতে আছেন তাদেরকে আরও একবার ধন্যবাদ জানাই। আর যাবার আগে আমার ভিডিওর কোনো কথা, কোনো ক্লিপস যদি আপনাদের কাছে এতটুকুও ভালো লেগে থাকে তাহলে আপনার এই মূল্যবান মন্তব্য ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে জানিয়ে যেতে পারেন, কারণ আপনার ছোট্ট একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও মেক করতে অনেক বেশি সাহায্য করবে। কারণ একটা ভিডিও করতে কিন্তু প্রচুর কষ্ট হয়, সেখানে যদি একটা লাইক, একটা কমেন্ট পাওয়া যায় তাহলে কিন্তু ভিডিও তৈরি করতে আরও অনেক বেশি আগ্রহ হয়। যাই হোক, এখন কাজ করতে করতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব, কারণ পরবর্তী সন্ধ্যায় কিন্তু আরও অনেক কাজ বাকি আছে। তো আজকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।